জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে জানি এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান জানে না সরকার। দিল্লি ও দুবাইয়ের সঙ্গে যোগাযোগ করে কূটনৈতিক চ্যানেলে নিশ্চয়তা মেলেনি। এদিকে ভারতে অবস্থান করা রাজনীতিবিদদের ট্রাভেল পাস দেওয়ার কোনো কারণ নেই। আইন বিভাগ চাইলে তাদের ফেরত আনার চেষ্টা করা হবে। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। তারা যদি দেশে ফিরতে চান, তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। সেটা যদি প্রয়োজন মনে করা হয় যে এই তালিকা দরকার আমাদের, তাহলে চাওয়া যেতে পারে। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন সহ সব সদস্য পদত্যাগ করেছেন। তবে তাদের মধ্যে দুজন সদস্য আনুষ্ঠানিকভাবে এখনও পদত্যাগপত্র জমা দেননি। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার চেয়ারম্যান সহ অন্য সদস্যরা পিএসসি সচিবের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে পিএসসির সচিব গণমাধ্যমকে জানিয়েছেন, যারা পদত্যাগপত্র দেননি তারা বুধবারের মধ্যে জমা দেবেন, আর যারা জমা দিয়েছেন তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে হত্যা ও হত্যা চেষ্টার 6 মামলা থেকে জামিন দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সন্ধ্যায় মুক্তি পান তিনি। প্রথমবারের মতো স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের কোনো মন্ত্রী জামিন পেলেন, যার 5 দিনের রিমান্ড চলমান ছিল। বিকেলে সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হলে খিলগাঁও থানার 4 মামলা ও পল্টন থানায় 2 মামলাসহ মোট 6 মামলায় জামিন আবেদন করা হয়। রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত। এর আগে সোমবার সাবের হোসেন চৌধুরীকে আদালতে তোলা হলে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। তবে তার শারীরিক অসুস্থতার কারণে রিমান্ড শেষ হওয়ার আগেই আবার আদালতে তোলা হয়। জামিন দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাষ্ট্রকে সহায়তাকারী আইনজীবীরা। জুলাই গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী 28 নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে সমন জারি করেছেন বিচারকরা। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে 7 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে উর্মিকে বরখাস্ত করার কথা জানানো হয়। তার আগের দিন 6 অক্টোবর উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। এখন চারদিকে নিচ্ছি একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন চারদিক। রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় আবারও 5 দিনের রিমান্ডে সালমান এফ রহমান, দীপু মনি, জুনাইদ আহমেদ পলক ও পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এই আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ি থানার আরেক হত্যা মামলায় সাবেক মন্ত্রী পলক, সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে একই থানায় হত্যা মামলায় সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মশিউর রহমানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একদিন বাড়িয়ে বৃহস্পতিবারও দুর্গাপূজার ছুটি থাকবে। সেই সাথে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বীদের ক্ষতিপূরণও দেবে অন্তর্বর্তী সরকার। রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মাহফুজ আলম। আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভিতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমরা সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব।
রাজধানী সহ সারা দেশে দুর্গাপূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে একথা জানান ডিএমপি কমিশনার মাইনুল হাসান। দুর্গোৎসবে ঘিরে যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় পুলিশের বিশেষ অভিযানের মহড়া করেছে ডিএমপির বিভিন্ন ইউনিট। ঢাকা মহানগরে এবছর 253টি মণ্ডপে পূজা হবে জানিয়ে ডিএমপির কমিশনার বলেন, বিজয় দশমী পর্যন্ত বিভিন্ন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। নগরীর 15টি স্থানে প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে উল্লেখ করেন তিনি। সেই সাথে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধের কথা জানিয়ে সন্ধ্যা 7টার মধ্যে বিসর্জন সম্পন্ন করার আহ্বান জানান ডিএমপির এই কর্মকর্তা। এ সময় এক প্রশ্নের জবাবে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। ঢাকা মহানগরীতে এবছর 253টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা সহ আরটিওআই ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা। বিসর্জন শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিসর্জন স্থানসমূহে নৌ পুলিশের টহলের পাশাপাশি আমরা ফায়ার ব্রিগেডকে অনুরোধ করেছি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এ সময় অস্থিতিশীল বাজার পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা জানান, বাজার নিয়ন্ত্রণে আনতে মন্ত্রণালয় থেকে চেষ্টা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি। পরে কৃষি গবেষণার কাজে ব্যবহৃত কৃষি উপকরণ ও পণ্যের স্টল পরিদর্শন করেন উপদেষ্টা, মতবিনিময় করেন বৈজ্ঞানিক কর্মকর্তাদের সঙ্গে। সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিতে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। বাণিজ্য মন্ত্রণালয় তারা চেষ্টা করতেছে বাজারটা যেভাবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন চারদিক। চলতি বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি ই হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মধ্য দিয়ে মেশিন লার্নিং সম্ভব করে তুলতে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। লার্নিং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের গবেষণা যন্ত্র। হপফিল্ড এমন একটি গঠন তৈরি করেছেন যা তথ্য জমা রাখার পাশাপাশি পুনর্গঠন করতে পারে। হিন্টন এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যেটি স্বাধীনভাবে তথ্যের ভেতরের বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে। মঙ্গলবার বিকালে সুইডেনের স্টকহোম থেকে বছরের পদার্থবিজ্ঞানের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। হায়দ্রাবাদে সিরিজের শেষ ম্যাচ খেলে ক্রিকেটের শর্টার ফরম্যাট থেকে অবসর নেবেন জাতীয় দলের সাবেক টি-20 অধিনায়ক। ভারতের বিপক্ষে চলমান সিরিজের মাঝেই দ্বিতীয় ম্যাচের আগে দিল্লিতে এই ঘোষণা দেন 38 বছর বয়সী এই ক্রিকেটার। 2007 সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20তে অভিষেক হয় মাহমুদুল্লাহর। ক্যারিয়ার জুড়ে খেলেছেন 139টি টি-20 ম্যাচ, রয়েছে 8টি অর্ধশতক খেলা ইনিংস। চলমান ভারত সিরিজে প্রথম ম্যাচে 1 রান করে আউট হওয়ার পর রিয়াদের অবসর নিয়ে শুরু হয় আলোচনা। ধারণা করা হয় ভারতের মাটিতেই 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন তিনি। অবশেষে সেটাই সত্যি হলো। এর আগে 2021 সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভেন্যু প্রস্তুত না হয় 11 অক্টোবর শুরু হচ্ছে না ঘরোয়া ফুটবল মৌসুমের মাঠের খেলা। মঙ্গলবার সন্ধ্যায় বাফুফে পেশাদার লীগ কমিটির জরুরি সভায় নভেম্বরের শেষ সপ্তাহে খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফে প্রফেশনাল লীগ কমিটির ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে যে সমস্ত ভেন্যুকে আমরা
আসন্ন সিজনের জন্য প্রস্তুত করে রেখেছিলাম বা মনোনীত করেছিলাম, সেগুলো বেশ কয়েকটি এখনও প্রস্তুত হয়নি। তাই ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে যেহেতু এখনই মাঠগুলো খেলা উপযোগী অবস্থায় আসেনি, তাই ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমরা এই সিজনে, যেটা 11 অক্টোবরের মাধ্যমে সিজন শুরু হওয়ার কথা ছিল, সেটা আমরা পিছিয়ে নভেম্বরের শেষের দিকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। শেষ করছি এখন চারদিক এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে এখন টিভি দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টিভি দেখতে লগ ইন করুন youtube.com/c/এখন tv।